ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের সৈয়দ মুস্তাফা আলীর লেখা পঞ্চতন্ত্র গদ্যের অন্তর্গত আড্ডা নামক গদ্যটি পড়ছিলাম। তো আগের দিনের ক্লাসে আমরা দেখলাম যখন ক্যাফেতে ঢুকে ক্যাফের যে ওয়েটার তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে তার প্রিয়া লেখকের প্রিয়া কোনো চিঠি বা ফোন দিয়েছেন কিনা, তখন দেখা যায় তিনি বলেন যে না, কোনো ফোন আসেনি বা কোনো চিঠিও আসেনি। তখন সেই ক্যাফের লোকটিকে লেখক বলেন যে একটা তার কাগজ এনে দিতে। সেই কাগজে গিয়ে দেখতে পাওয়া যায় যে 1 ঘন্টা ধরে তিনি একটি চিঠি লেখেন, এবং চিঠি লেখার শেষে যখন আড্ডা টেবিলে এসে লেখক বসেন তখন রমজান বে বলেন যে কাকে চিঠি লিখছিলে। তখন রেগে গিয়ে বলেন যে কাকে যেন জানে না কাকে লিখছিলাম। তো কিছুটা রেগে গিয়ে বলেন যে তোমার তাতে কি। তখন রমজান বে দেখতে পাওয়া যায় যে বলে যে না, তার প্রিয়ার সঙ্গে লেখকের প্রিয়ার সঙ্গে রমজান বে দেখা হয়েছিল এবং সিনেমা হলের সামনে যে তাকে ওয়েট করতে বলেছে 11:30টায়, সেই কথাটা জানায়। তখন লেখক বলে তো সেই কথাটা তুমি আগে আমাকে জানাবে না। তো দেখতে পাওয়া যায় যে লেখক বলে যে 11:30টা তো বাজতে অনেক দেরি। তখন রমজান বে বলে যে সে তো আর জানতো না যে তার কোনো কল আসেনি বা ফোন আসেনি, সেই জন্য তার প্রিয়াকে সে চিঠি লিখছে। এবং যদি জানতো যে প্রিয়ার সঙ্গে রমজান বে দেখা হয়েছিল এবং প্রিয়া তাকে বলেছে সিনেমা হলের সামনে ওয়েট করতে বা দেখা করার জন্য, তাহলে তিনি আর চিঠি লিখতেন না। তো সেই কারণেই রমজান বেকে লেখক বলেন যে আমি যে 1 ঘন্টা ধরে তাহলে চিঠি লিখলাম, তাহলে সেটার কি কোনো মূল্য নেই, সেটার কি কোনো দাম নেই। তখন রমজান বের কথাতে বুঝতে পারা যায় যে সেই দেশের, সেই মিশরীয় অঞ্চলে কায়রো প্রদেশের সঙ্গে আমাদের ভারতীয় যে কালচার, সেখানে আরো একটা তুলনা আসে। সেটা হচ্ছে আমরা যদি ভারতীয়রা জানতে পারি যে সে বলে দিয়েছে তাহলে যে তাকে দেখা করার জন্য যে সিনেমা হলের সামনে, তাহলে আর তাকে চিঠি লেখার কোনো প্রয়োজন নেই। কিন্তু রমজান বে বলেন যে তোমাদের দেশে কি রীতি আছে তা আমি জানি না, কিন্তু আমাদের দেশে রীতি আছে যদি প্রেমিকা পাশের ঘরেও থাকে বা প্রেমী পাশের ঘরেও থাকে প্রেমিকা, তাহলে প্রেমিক কি করবে, তার পাশের ঘরে গিয়ে পাতার পর পাতা চিঠি লিখবে। এটা তাদের কালচার। এবং দেখতে পাওয়া যায়, এরপর দেখতে পাওয়া যায় যে তাকে অধিকাংশ জিজ্ঞাসা করা হয় লেখককে, কারণ লেখক তো একটু ভবঘুরের মতো, সব জায়গায় শুধু ঘুরে বেড়ায়। তো যখন জিজ্ঞাসা করা হয় যে কোন দেশের রান্না ভালো বা কোন দেশের রান্নায় সব থেকে সুস্বাদু, এবং অধিকাংশ যে প্রশ্ন করা হয় সেটা হচ্ছে কোন দেশের রমণী সব থেকে সুন্দরী। তো লেখক বলেন যে যাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে বা যে আড্ডাতে তাকে প্রশ্ন করা হয় তাদের সঙ্গে কথা বলে তার ঠিক পোষায় না, কারণ একতরফা হয়ে যায়, বক্তৃতার মতো হয়ে যায়। বক্তৃতা তো আড্ডার দুশমন, সেই কথাটা বলেন। এরপর আমরা দেখতে পেয়ে যাই যে কবি বলছেন যে যদি শীতকাল হয় তাহলে শীতকালে যে 2.5 ফোঁটা বৃষ্টি কায়রো প্রদেশে দেখতে পাওয়া যায়, সেই কথাটা এসেছে, আড্ডা প্রসঙ্গে এসেছে। এবং সেই প্রসঙ্গে আরো একটি বক্তব্য এসেছে যে যদি শীতকালে 2.5 ফোঁটা বৃষ্টি হয় তাহলে ট্যুরিজমদের মতো, ট্যুরিজমরাও যেরকম ভূস্বর্গ দেখে, ট্যুরিস্ট যারা ঘুরতে যায় তারাও যেন ভূস্বর্গ দেখে। আর আরেকটি প্রসঙ্গ যেটা এসেছে যে এই যে সুন্দরীর কথা বলতে গিয়ে বলেছেন যে এই ডাইরেক্টররা তারা কি করে, তারা বিভিন্ন সুন্দরী নিয়ে আসে এবং দেখতে পাওয়া যায় যে ডার্ক সাইড থেকেও বিভিন্ন সুন্দরীরা আসে। এবং তারপর আমরা দেখতে পাই যে কামিনী কাঞ্চনের কথা, যে শাস্ত্রের বারণ তার সম্পর্কে আলোচনা করা, যেটা গুরুর বারণ, সেই কথাটা এসেছে। এতটা অবধি আমরা আগের ক্লাসে কিন্তু পড়েছিলাম। আজকে আমরা 8টা থেকে আরো একটি ক্লাস করব। তো চলো আজকের ক্লাসটি স্টার্ট করা যাক। এই যে আমরা আগের দিনের ক্লাসে যেটুকু শেষ অংশটুকু বলেছিলাম যে আলোচনার সূত্রে যে মার্কিন লক্ষপতিরা আসেন নানা ধান্দায়, এবং তাদের সন্ধানে তাবৎ যে দুনিয়ার ডার্ক সাইড গুলো রয়েছে সেই ডার্ক সাইডে সুন্দরীরা আসে, এবং তাদের সন্ধানে আবার আসে হলিউডের যে ডাইরেক্টররা
বা ডিরেক্টররা তারা আসেন এবং তারা সঙ্গে নিয়ে আসেন কাদেরকে না, তাদের সঙ্গে আবার নিয়ে আসেন কিছু সুন্দরীতে, একঝাঁক সুন্দরীকে। কিন্তু লেখক বলেছেন কিন্তু থাক এই বিষয়ে সুশীল পাঠক, তুমি নিশ্চয়ই জানো যে কামিনী কাঞ্চন সম্বন্ধে আলোচনা নিষেধ, আলোচনা শাস্ত্রে বারণ, সেটা হচ্ছে গুরুর বারণ, আর গুরুর কথা তো অমান্য করা যায় না। সেইটুকু আমরা আগের দিনের ক্লাসে পড়লাম। আজকে দেখো আমরা পড়বো যে মিশরী আড্ডাবাজরা দাঁড়ান, ব্যাকরণে ভুল হয়ে গেল, মিশরীয় মাত্রই আড্ডাবাজ, এমনকি সাদ জগলুল পাশা পর্যন্ত দিনে অন্তত একবার আড্ডার সন্ধানে বেরোতেন। তবে হ্যাঁ, তিনি কোনো টেবিলে গিয়ে বসলে কেউ সাহস করে সেই টেবিলের ত্রিসীমানায় ঘেঁষত না। সেখান থেকে তিনি চোখের ইশারায় একে ওকে তাকে ডেকে নিয়ে আড্ডা জমাতেন। বলতে দেখো মিশরীয় যারা স্থানীয় আড্ডাবাজরা তারা দাঁড়ান, ব্যাকরণে ভুল হয়ে গেল, এই বিষয়গুলো কিন্তু বলতো না। মিশরীয় মাত্রই আড্ডাবাজ, তারা আড্ডা মারবে। কিন্তু এই যে দাঁড়ান, তোমাদের কেউ হয়তো আড্ডা মারছে কিন্তু সে হয়তো কোনো কথা বলছে, তার সেই কথার মাঝখানেই হয়তো বললো দাঁড়ান দাঁড়ান, ব্যাকরণে ভুল হয়ে গেছে, এরকম ভাবে এই যে থামিয়ে দেওয়া, এইগুলো কিন্তু মিশরীয়রা মাত্রই আড্ডাবাজ, কিন্তু এই সমস্ত কাজ তারা করতেন না। এমনকি সাদ জগলুল পাশা পর্যন্ত দিনে অন্তত একবার আড্ডার সন্ধানে তারা বেরোতেন। আড্ডা মারার যে সন্ধান, সেই সন্ধানে তাদেরকে বেরোতেই হতো। কোন বলছেন দেখো, সাদ জগলুল পাশা। তবে হ্যাঁ, তিনি কোনো টেবিলে গিয়ে বসলে, লেখককে বলা হয়েছে যে লেখক যদি কোনো টেবিলে গিয়ে বসলে কেউ সাহস করে সেই টেবিলের ত্রিসীমানায় বসতো না বা ঘেঁষতো না, এবং সেখান থেকেই তিনি চোখের ইশারায় একে ওকে তাকে ডেকে ডেকে নিয়ে তারপরে আড্ডা জমাতেন। দৈবাৎ একই আড্ডায় জীবন কাটান। বিষয়টা সবিস্তার বুঝিয়ে বলতে হয়। বলছে যে একটা বিষয় বলছেন যে এটা সবিস্তরভাবে বুঝিয়ে বললে তবেই আমরা বুঝতে পারি। এই মনে করুন আপনি রোজ আপিস ফেরার পথে দ্য ক্যাফে দ্য নীলের উত্তর পূর্ব কোণে বসেন। সেই টেবিলে আপনার জন 5 দোস্ত বসেন। দোস্ত মানে হচ্ছে বন্ধু। আড্ডার ফুল স্ট্রেংথ জন 10। স্ট্রেংথ মানে হচ্ছে পাওয়ার। বলে না তোমার স্ট্রেংথ বা তোমার শক্তি বা তোমার স্ট্রেংথ, যে পাওয়ার বা স্ট্রেংথ দিকটি কোনটি সেটা বলে, সেরকম বলছে যে আড্ডার ফুল স্ট্রেংথ অফ 10 বা 10 সবাই কিন্তু সব দিকে আড্ডাতে বসেন না। তাই হরে দরে আপনার টেবিলে জন 5 নিয়মিত উপস্থিত থাকেন। কি বলছে দেখো, বলছে এই যে দৈবাৎ এই আড্ডায় জীবন কাটান, সেই সম্বন্ধে দেখো বলা হচ্ছে। বিষয়টা যখন সবিস্তারভাবে বলা হচ্ছে তখন কি বলা হচ্ছে দেখো, এই মনে করুন মানে কিছু একটা মনে করার কথা বলছে, যে বা ধরে নেওয়ার কথা বলছে যে আপনি রোজ অফিস থেকে ফেরার পথে যখন দ্য ক্যাফে দ্য নীলে বা নীল নদের ক্যাফেতে গিয়ে আড্ডা দিতে ঢোকেন, তখন উত্তর পূর্ব কোণে যে বসেন সেই আড্ডার যে টেবিল, সেই টেবিলে দেখতে পাওয়া যায় যে আপনার টেবিলে জন 5 দোস্ত বসেন। সেই টেবিলে দেখতে পাওয়া যায়, সেই টেবিলে আপনার মানে লেখকের জন 5 দোস্ত বসেন। আড্ডার ফুল স্ট্রেংথ জন 10। সবাই কিন্তু সব দিনে আড্ডাতে আসতে পারেন না।
সবার বিভিন্ন বিভিন্ন কাজ থাকতে পারে, তাই সবাই যে সব দিনে আড্ডার জন্য উপস্থিত থাকবেন এমনটা কিন্তু বলছেন না। বলছেন যে 10 জন হচ্ছে স্ট্রেংথ, শক্তিশালী একটা টিম বানানোর জন্য 10 জন দরকার। কিন্তু কিন্তু বলছে যে 10 জন তো আর সব আড্ডাতে বা সবসময় উপস্থিত থাকতে পারেন না, কিন্তু জন সাথে উপস্থিত হন, 5-7 জন নিয়মিত উপস্থিত হন, হয়তো অল্টারনেটিভ ভাবেই তারা আড্ডাতে অংশগ্রহণ করেন, কিন্তু 5-7 জন নিয়মিত উপস্থিত থাকেন, এই কথাটা বলা হচ্ছে। আসলে দেখো, এই মিশরীয় আড্ডাবাজদের সম্বন্ধে আমরা আগেই বলছিলাম কি এরা বাড়িতে কিন্তু কোনোভাবেই আড্ডা দিতে পারে না গৃহিণীর ভয়ে। কারণ গৃহিণীরা কি বলে, গৃহিণীরা বলে যে এই মিনসেরা কবে যাবে বা কখন যাবে, এরকম ভাবে কথা বলে, তখন তাদের খারাপ লাগতে পারে। এবং তারা যে কথাটা বলছে সেটাও কিন্তু অভ্যাসবশতই বলছে, কিছুটা অনিচ্ছাকৃত ভাবেও বলছে, আবার কখনো দেখতে পাওয়া যায় যে ইঙ্গিতের মাধ্যমে কিন্তু বোঝাচ্ছে। তাই মিশরীয় আড্ডাবাজরা তারা একটা বিকল্প পথ খুঁজে নিয়েছে। সেই বিকল্প পথটি কি? সেই বিকল্প পথটি হচ্ছে তারা বাড়িতে বা ঘরে আড্ডা না দিয়ে তারা ক্যাফেতে গিয়ে আড্ডা দেবে। এবং ক্যাফেতে গিয়ে আড্ডা দিলে কি হবে, ঘন্টার পর ঘন্টা যেমন আড্ডা দেওয়া যাবে, তেমনই আবার গৃহিণীরাও বা কর্ত্রীরাও আসবেন না তাদেরকে এই কথা বলার জন্য যে মিনসেরা কখন উঠবে, এরকম ভাবে কথা বলার জন্য কোনো কর্ত্রী বা কোনো গৃহিণী আসবেন না। এবং আড্ডাবাজদের আরেকটা দিক আমরা পড়েছিলাম যে এই যখন আড্ডা দেয় ক্যাফেতে গিয়ে, তখন ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও তারা কিন্তু সেই সময়ে কিন্তু কোনো মূল্য দেন না বা সময় কিন্তু ঠিক থাকে না। সেই প্রসঙ্গে আরেকটা কথা এসেছিল যে তারা শুধু আড্ডা দেন তা নয়, তারা বিভিন্ন রকমের খাবারও খান। এবং সেই মিশরীয় আড্ডাবাজদের মধ্যে দেখো আরো একটা আজকের বিষয় এলো, সেটা হচ্ছে মিশরীয়রা যখন আড্ডাবাজরা যখন দাঁড়ান, ব্যাকরণে ভুল হয়ে গেল, মিশরি মাত্রই আড্ডাবাজ, এমনকি সদ জগলুল পাশা পর্যন্ত দিনে অন্তত একবার আড্ডার সন্ধানে বেরোতেন। কারণ আড্ডাটা দেওয়াটা মাস্ট, মিশরীয়দের অন্যান্য কাজগুলোর মধ্যে আড্ডা দেওয়াটাও কিন্তু এক ধরনের কাজের মধ্যেই পড়ে। এবং তারা সেই আড্ডা দেওয়ার লোকজন সংগ্রহের জন্য তারা কি করে, তারা হচ্ছে আড্ডা দেওয়ার লোক খোঁজার জন্য সন্ধানে বেড়াতেন। তবে হ্যাঁ, তিনি কোনো টেবিলে গিয়ে বসলে, তবে হ্যাঁ বলছে, কিন্তু হ্যাঁ এই কথাটাও ঠিক যে লেখক যদি কোনো টেবিলে গিয়ে বসলে সেই টেবিলে কেউ সাহস করে তার ত্রিসীমানায় ঘেঁষতো না, মানে হচ্ছে ত্রিসীমানায় আসতো না, ঘেঁষতো না মানেই হচ্ছে আসতো না। তাহলে কি হতো, ঘেঁষতো না মানে হচ্ছে আসতো না। কারণ দেখো, লেখক যেমন আড্ডা থামিয়ে দিয়ে বলতেন দাঁড়ান দাঁড়ান ব্যাকরণে ভুল হয়ে গেছে, এরকম যদি চলতে থাকে তাহলে আড্ডার যে স্ট্রেন্থ বা আড্ডার যে যে টপিকে কথা হচ্ছে সেই টপিকটা থেকে অনেক সময় মন উঠে যায় বা অন্যদিকে কনভার্টেড মন হয়ে যায়, তাই না? তো সেই কারণেই বলছেন যে তিনি যদি কোনো টেবিলে বসতেন তাহলে সেই টেবিলের ত্রিসীমানাতে কেউ ঘেঁষতো না। সেখান থেকে তিনি চোখের ইশারায় একে ওকে তাকে ডেকে নিয়ে আড্ডা জমাতেন। এবং বলছেন দেখো যে কেউ হয়তো আসতো না ঠিকই, কিন্তু লেখক সবাইকে ডাকতো, লেখক সবাইকে ডেকে তারপরে আড্ডা জমাতো। দৈবাত কিন্তু বলে না, দৈবের একটি আড্ডায় জীবন কাটান, দৈবাত হচ্ছে একই আড্ডায় জীবন কাটান।
বিষয়টা সবিস্তর বুঝিয়ে যদি বলতে হয় তাহলে বলতে হবে কি, মনে করুন যে রোজ আপনি অফিস থেকে যাচ্ছেন এবং অফিসে থেকে ফেরার পথে কি পড়ছে রাস্তায়, ক্যাফেতে নীল পড়ছে এবং সেই ক্যাফের মধ্যে যখন ভেতরে ঢুকে যান তখন দেখতে পাওয়া যায় যে উত্তর পূর্ব কোণে বসেন তিনি। লেখক অফিস থেকে যখন ফেরেন তখন ক্যাফে দ্য নীলে ঢোকেন এবং ঢুকে কোথায় বসেন, উত্তর পূর্ব কোণে বসেন। সেই টেবিলটাই আপনার জন 5 দোস্ত বসেন এবং সেই টেবিলটাই কি হয়, আপনার জন 5 দোস্ত বসেন। সেই টেবিলে লেখকের জন 5 দোস্ত বসেন। আড্ডার ফুল স্ট্রেংথ জন 10 এবং সেই আড্ডার সব থেকে শক্তিটাই হচ্ছে সেখানে যে 10 জন লোক বসেন। সবাই কিন্তু সব দিকে আড্ডাতে আসতে পারে না, কিন্তু সব দিন কি সবাই সমস্তভাবে আড্ডাতে উপস্থিত থাকতে পারেন? লেখক বলছেন না, সব দিন সবাই আড্ডাতে উপস্থিত থাকতে পারেন না, তবে হরে দরে আপনার টেবিলে কিন্তু তুলনামূলকভাবে বলছে আপনার টেবিলে জন 5 সাথে নিয়মিত উপস্থিত থাকেন, কিন্তু 5-7 জন উপস্থিত থাকেন। এরপর দেখো কি বলছে, তারপর দেখো কি বলছে, এছাড়া আপনি সপ্তাহে একদিন জোর 2 দিন বাড়ির পাশের সেমিরামিস ক্যাফেতে দক্ষিণ পশ্চিম কোণে বসেন। বলছি দেখো লেখকের যেহেতু দেখো আগেই আড্ডার যে যখন গদ্যটি পড়ছিলাম আগের প্রসঙ্গ থেকে আমরা জানতে পেরেছিলাম যে লেখকের একেবারেই বাড়ির পাশে বা বাড়ির গায়ে লাগা হচ্ছে নীলনদের ক্যাফে, কিন্তু লেখক বলছে এই নীলনদের ক্যাফে ছাড়া বা ক্যাফে দ্য নীলনদ ছাড়া সপ্তাহে তিনি একদিন আসেন কোথায়, বা জোর হলে 2 দিন, বা খুব যদি বেশি হয় তাহলে 2 দিন। কোথায় আসে? বাড়ির পাশে সেমিরামিস ক্যাফেতে। আরও একটা বাড়ির পাশে ক্যাফে আছে, সেটা হচ্ছে সেমিরামিস ক্যাফে, সেখানে দক্ষিণ পশ্চিম কোণে বসেন। দেখো এখানে কোথায় বসেন? উত্তর পূর্ব কোণে। আর এখানে বসেন তিনি ক্যাফে দ্য নীলে বসেন, ক্যাফে দ্য নীলে তিনি বসেন উত্তর পূর্ব কোণে। আর এই সেমিরামিস ক্যাফেতে বসেন, দেখো সেমিরামিস ক্যাফেতে বসে দক্ষিণ পূর্ব কোণে। তাহলে দুটো ক্যাফেতে দুরকম ভাবে বসেন লেখক। এই আড্ডার সদস্যরা কিন্তু আপনার ক্যাফে দ্য নীলের সদস্যদের বিলকুল চেনেন না, কিন্তু বলছে যে এই আড্ডার যে সদস্য তারা কিন্তু আপনার যে ক্যাফে দ্য নীল তার সদস্যদের বিলকুল মানে কোনোভাবেই চেনেন না। এরা হয়তো চ্যাংড়ার দল। এরা কিসের দল? এরা চ্যাংড়ার দল। আমরা বলি না খুব কম বয়সে যদি খুব মানে তিরিং বিরিং করে লাফায় তখন বললেন না যে চ্যাংড়ামো করিস না। এই চ্যাংড়া হয়তো কোনো মাছ বা কোনো হয়তো কিছু যেটা হয়তো মানে খুব লাফাঝাপি করে বা এরকম খুব কম বয়সী ছেলেদেরকে আমরা এরকম উপমা করে থাকি বা বিশেষণ দিয়ে থাকি। তাই বলছে এরা হয়তো চ্যাংড়ার দল, কিন্তু বলছে দেখো বলছে এই যে সেমিরামিস ক্যাফেতে যখন তিনি দক্ষিণ পশ্চিম কোণে বসেন এই আড্ডার সদস্যরা কিন্তু আপনার ক্যাফেটা নীলের সদস্যদের বিলকুল চেনেন না। আসলে দুই দিকে তো দুটো ক্যাফে এবং দুই ক্যাফেরই দুটো টিম রয়েছে, কিন্তু ক্যাফেটা নীলের কোনো লোকজন সেমিরামিসের ক্যাফের লোকজনদের চেনেন না, আবার সেমিরামিসের লোকজনরা এই ক্যাফেটা নীলের সদস্যদের একেবারেই মানে কোনোভাবেই চেনেন না। এরা হয়তো চ্যাংড়ার দল, কলেজে পড়ে, কেরানিগিরি করে, বেকার, কিন্তু ইন্স্যুরেন্স এজেন্ট, তার অর্থ বেকার। বলছি দেখো এরা কি? এরা হচ্ছে চ্যাংড়ার দল। বললাম খুব ছোটদেরকে বা খুব কম বয়সীদেরকে আমরা এরকম অভিধায় অভিহিত করে থাকি যে চ্যাংড়ার দল। বলছে দেখো এরা কোথায় পড়ে? কলকাতায় পড়ে, কলেজে পড়ে এবং কেরানিগিরি করে থাকে। বেকার, এরা হচ্ছে বেকার। এবার ইন্স্যুরেন্সের যে এজেন্ট
সেই এজেন্টের মতো তার অর্থটাও কিন্তু কি বেকারই বোঝায়, কারণ এরা তো কম বয়সী। তারপর বলছে দেখো এদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিরকম, এদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাজনীতি, অর্থাৎ কোন পাশার বউ কোন মিনিস্টারের সঙ্গে পরকীয়া করেন বলে তার বোনপো পার্টিতে ভালো নকরি পেয়ে গেল, কিংবা আলোচনার বিষয়বস্তু সাহিত্য। আচ্ছা, বলছে এই যে সেমিরামিস ক্যাফে, আরেকটা ক্যাফের যে নাম পেলাম, সেই ক্যাফের ছেলেরা কলেজে পড়ে, তারা চ্যাংড়ার দল এবং তারা কেরানিগিরি করে, বেকার। এবং কি বলছে, ইন্স্যুরেন্সের যে এজেন্ট তার অর্থও হচ্ছে বেকার, মানে এরা এক কথায় বেকার। কিন্তু এরা বিষয়বস্তু, এদের যে বিষয়ে আলোচনা হয় সেই বিষয়টা হচ্ছে রাজনীতি। অর্থাৎ কোন পাশার বউ, মানে কোনো দলের হয়তো কোনো বড় কেউ মাপের নেতা, তার বউ কোন মিনিস্টারের সঙ্গে পরকীয়া করেন, মানে বিয়ের পর যে সম্পর্ক, হয়তো অন্য কোনো সম্পর্কে জড়িয়ে আছেন, তার কথা বোঝানো হচ্ছে যে কোন পাশার বউ কোন মিনিস্টারের সঙ্গে পরকীয়া করেন বলে তার বোনপো, মানে বোনের যে মেয়ে বা ছেলে পার্টিতে ভালো নকরি পেয়ে গেল, মানে ভালো চাকরি পেয়ে গেল, কিংবা আলোচনার বিষয়বস্তু কিরকম সাহিত্য কেন্দ্রিক। অর্থাৎ কোন প্রকাশক 1000-এর নাম করে 3000 ছাপিয়ে বেশ 2 পয়সা কামিয়ে নিয়েছে। এরা সাহিত্য বলতে সাহিত্য বিষয়ক কোনো আলোচনা করেন না, এদের আলোচনার বিষয়বস্তুর দৃষ্টিভঙ্গি একটু আলাদা। এরা কিভাবে কে মুনাফা করছে বা কিভাবে কোন পার্টিতে গিয়ে কিভাবে লাভ হয়েছে এই বিষয়ে আলোচনা করেন। যেমন এই যে বললেন যে কোন প্রকাশক 1000 হয়তো তাকে ছাপাতে দিয়েছিল বইটা, কিন্তু সে কি করছে, 3000 বই ছাপিয়ে ফেলেছে, এবং 3000 বই ছাপিয়ে সে 2 পয়সা কি করেছে, মুনাফা লুটেছে। সে মুনাফা মানে হচ্ছে লাভ করেছে। সরি। তো বলছে এবং বলছে কোন পাশার বউ কোন মিনিস্টারের সঙ্গে পরকীয়ায় জড়িত হয়ে তার বোনপোর জন্য একটা ভালো চাকরি জুটিয়ে দিয়েছে বা ভালো চাকরি পেয়ে গেল, এই বিষয়গুলো তাদের আলোচনার বিষয়। মানে হচ্ছে এটাই যে এদের একটু নিম্ন বৃত্তি, এদের আলোচনার কেন্দ্রটা এরকম। তারা সাহিত্য বিষয়ক, মানে সাহিত্য থেকে অনেক আলোচনা হয়, কোন লেখকের কোন লেখা বেরোচ্ছে, কোন লেখাটি কেমন, সেই সব আলোচনার এদের কাছে টাইম নেই। এরা আলোচনা করবে কি, এদের আলোচনার বিষয় হচ্ছে যে কোন প্রকাশক একটা সাহিত্য ছাপানোর জন্য কোন প্রকাশক 1000 বই ছাপানোর দরকার ছিল, সেখানে 3000 বই ছাপিয়ে দিয়েছে, সেই কথা। তাছাড়া দেখো বলছে, তাছাড়া অবশ্য দুনিয়ার ভালো জিনিস নিয়ে আলোচনা হয়, তা না হলে আড্ডা হবে কেন? কিন্তু বলছে দেখো এইসব বিষয়ে যেমন আলোচনা হয়, কিছু ভালো আলোচনা হবে, না তো আড্ডা হবে কেন? সেটাকে আড্ডা কি করে বলবো? এই আড্ডার সদস্য সবাই সব জানতা, মানে এরকম একটা ভাব যে আমি সব জানি। হয়তো সেরকম ভাবে কোনো জ্ঞান না থাকলেও ভাবভঙ্গি সেরকমই দেখায় যে তারা সব জানতা বা সব জানে আগে থেকে। এরা মিশরের তথা তাবৎ দুনিয়ার এত সব গুচ্ছ এবং গরম গরম খবর রাখেন যে এদের কথাবার্তা হাবভাব দেখে আপনার মনে কোনো সন্দেহই থাকবে না যে এদের প্রত্যেকের চোখের সামনে এক অদৃশ্য অশ্রিত টেলিপ্রিন্টার খবর জানিয়ে যাচ্ছে এবং সেই খবরের যোগান দিচ্ছেন। বলছে দেখো, কিন্তু এরা শুধু খারাপ আলোচনা নিয়ে মত থাকে তা নয়, এদের ভালো ভালো কিছু আলোচনা রয়েছে এবং ভালো ভালো আলোচনার বিষয়ে যখন আলোচনা হয় তখনই সেটা হয়ে ওঠে আড্ডা। বলছে কিন্তু এদের মধ্যে একটা দোষ রয়েছে যে এরা সবাই হাবভাবটা ওরকম করে, এরা সবাই সব জানতা। সরি।
এরা মিশর তথা তাবৎ দুনিয়ার এত সব গুচ্ছ এবং গরম গরম খবর, মানে হট টপিক যাকে বলা হয়, সেই টপিক সম্পর্কে এরা খবর রাখেন, মানে বিষয়টা জানেন যে এই বিষয়ে এই কথাবার্তাগুলো আড্ডাতে হয়। এবং কথাবার্তা আর হাবভাব দেখে বোঝাই যায়, আপনার মনে সন্দেহই থাকবে না। কি সন্দেহ থাকবে না? যে প্রত্যেকের চোখের সামনে এক প্রিন্টার রয়েছে, টেলিপ্রিন্টার। সেই টেলিপ্রিন্টার কি করছে? খবর জানিয়ে যাচ্ছে, এবং সেই হট টপিকগুলো, সেই হট খবরগুলো বা গরম গরম খবরগুলো তখন সেই আড্ডায়, সেই ক্যাফেতে বসে, সেই সেমিরামিস ক্যাফেতে বসে আলোচনা হচ্ছে। এবং খবরের যোগান দিচ্ছেন কারা? রাশার বেরিয়া, জার্মানির হিমলার, আর কলকাতার টেগার্ট। আর এই যে টেলিপ্রিন্টারে এসে খবর দিয়ে যাচ্ছে, তারা কারা দিয়ে যাচ্ছে? দেখো, তারা হচ্ছে তিনটে জায়গার মানুষ, তিন জায়গার মানুষ। একটা রাশিয়ার সাইডের হয়তো বলা যায়, বেরিয়া অঞ্চলে। আর একটা হচ্ছে জার্মানির যে জায়গা, সেই জার্মানি দেশের কোথায়? হিমলার বলে একটি জায়গা। এবং কলকাতা আমরা সবাই পরিচিত কলকাতার সঙ্গে পরিচিত আমরা ছোটবেলা থেকেই, তাই নতুন করে কলকাতার সম্বন্ধে আর কিছুই বলার নেই আমার। তাই বলছে কলকাতার হচ্ছে টেগার্ট বলে যে জায়গাটা রয়েছে বা অঞ্চলটা রয়েছে, সেখান থেকে, এই তিনটে জায়গা থেকে গরম গরম খবর যাচ্ছে টেলিপ্রিন্টারে করে। এবং আড্ডাবাজরা, মিশরীয় আড্ডাবাজরা, যারা হচ্ছে বেকার, যারা হচ্ছে চ্যাংড়ার দল, কলেজে পড়ে, কেরানিগিরি করে, বেকার, তারা হচ্ছে আড্ডা দিচ্ছে। দেখো তারপর কি বলছে, রোজ বাড়ি ফেরার সময় আপনি তাজ্জব মানবেন, মানে অবাক হবেন। তাজ্জব মানে হচ্ছে অবাক হওয়া। অবাক হচ্ছেন। কিন্তু এটা আলোচনার টপিক শুনে শুনে লেখক বলছেন, যখন তারা কি করবে, রোজ যখন বাড়ি ফেরার সময় আসবে, যে এরপর না গেলে খুব মুশকিল। তো সেই বাড়ি যাওয়ার সময় সেই খবরের যোগান, তো রোজ বাড়ি ফেরার সময় আপনি তাজ্জব মানবেন, আপনি অবাক হবেন যে এদের সাহায্য ছাড়া মিশর তথা দুনিয়ার বাদবাকি সরকারগুলো চলছে কি করে। বলছে দেখো, যখন এই ক্যাফেতে লেখক বসেন এবং নানা টপিকে আলোচনা শোনেন, আর শোনার প্রসঙ্গে তিনি এটাও জানতে পারেন যে তিনটে জায়গা থেকে, রাশার বলে একটা জায়গা, জার্মানি বলে একটা জায়গা, আর কলকাতা বলে একটা জায়গা, এই তিনটে জায়গা থেকে যখন টেলিপ্রিন্টারে গিয়ে খবর আসেন, তখন সেই খবরগুলো কি করেন? সেই খবরগুলো সেই বেকার যুবকগুলো আলোচনা করেন। এবং আলোচনা করে কি করছে? আলোচনা করে যখন বাড়ি ফেরার সময় আসবে, তখন আপনি তাজ্জব মানবেনই যে এদের সাহায্য ছাড়া মিশর তথা দুনিয়ার যে বাদবাকি সরকারগুলো চলছে কি করে। আপনার মনে আর কোনো সন্দেহর আর কোনো অবকাশ থাকবে না। এদের যদি মস্কো, বার্লিন, লন্ডন, দিল্লির বড় কর্তা বানিয়ে দেওয়া হয়, তবে দুনিয়ার কুল্লে সমস্যা সাফল্য সমাধান এক লহমায় হয়ে যাবে। আর কি বলছে দেখো, বলছে আর এদেরকে, আর আপনার মনে কোনো সন্দেহ থাকবে না, এদেরকে কি বলছে?
এদেরকে যদি কি করে দেওয়া হয়, সরকার করে দেওয়া হয়, এদেরকে বলতে এদের যদি মস্কো, বার্লিন সবকটা এক একটা জায়গার নাম, লন্ডন একটা দেশের নাম, দিল্লি, এটাও একটা দিল্লি, আমরা সবাই পরিচিত দিল্লির সঙ্গে। তো বলছে বড় কর্তারা এই সব জায়গার, এই যে মস্কো বলো, বার্লিন বলো, লন্ডন বলো, দিল্লি বলো, এদের যে বড় কর্তা রয়েছে, এই বড় কর্তারা যখন কি করে, এই কর্তারা যখন, এই বড় কর্তারা যখন কি করবে, এক লহমায় সব দুনিয়ার যা সমস্যা ছিল সব এক লহমায়, মানে একটা মিনিটেই যেন শেষ করে ফেলবে। বলছে বড় কর্তা কিন্তু বানিয়ে দিতে হবে তাদেরকে, তবেই কিন্তু সেই সমস্যা, সেই দুনিয়ার যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এক লহমায়, এক নিমিষে সব সমস্যার সমাধান হয়ে যাবে। মনে মনে বলেন, হায় দুনিয়া, তুমি জানছো না তুমি কি হারাচ্ছ। এবং আর কি, এটা যেন কোথাও কি একটা মজার ছলেই যেন বলা হচ্ছে যে তুমি জানতেও পারছো না তুমি কি হারাচ্ছ, তুমি জানোই না। বলছে যে মনে মনে তাই বলবে, হাই দুনিয়া, মানে দুনিয়াকে হাই হাই করছে, একটা কোথাও গিয়ে বিস্ময়সূচক একটা ব্যাপার, যে হাই দুনিয়া, তুমি জানছোই না, তুমি জানতেই পারছো না যে তুমি কি হারাচ্ছ। মানে এই যে দেশগুলো রয়েছে, মস্কো, বার্লিন, লন্ডন, দিল্লি, এর যাতে বড় কর্তা বানিয়ে দেওয়া হয়, তাহলে সব সমস্যা বলে আর কিচ্ছু থাকবে না, কোনো সমস্যায় আর সমস্যা বলে থাকবে না, সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। সেই সমস্যাগুলো সমাধান হয়ে গেলে কি হয়ে যাবে, আরো বেশি সুন্দরভাবে আমরা এগিয়ে যেতে পারবো। তাই বলছে যে এই যে আমরা নীল নদের ক্যাফের সম্পর্কে দেখো একটা বিস্তর, একটা কি পেলাম, একটা বিস্তর কিন্তু আলোচনা পেলাম এই আড্ডা থেকে। এবং সেই বিস্তর আলোচনা থেকে আমরা প্রত্যেকটা জিনিস আমরা পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু আমাদের কাছে ধরা পড়েছে। যেমন নীল নদের এই যে তামাক সাজার ব্যাপারটা, এবং তামাকের যে গন্ধ, সেই তামাকের গন্ধ শুনে সবাই কি করবে, সবাই আল্লাহকে ডাকবে। এবং আর দেখতে পেয়ে গেলাম আমরা যে নীল নদের ক্যাফেতে বসে এই যে লেখক যখন প্রিয়াকে চিঠি লিখছেন, তখন যে ঘটনাগুলো ঘটলো, এবং সেই ঘটনার সূত্র ধরেই মিশরীয় যে কালচার, সেই কালচারটা কিন্তু আমরা দেখতে পেলাম, যে পাতার পর পাতা যদি পাশের ঘরে যদি প্রেমিকা থাকেও তবুও পাতার পর পাতা তাদেরকে প্রেমপত্র কিন্তু লিখে যেতেই হয়। তাই বলছে যে এই নীল নদের ক্যাফে থেকে আরো আরেকটা জিনিস তথ্য আমরা পেয়েছিলাম, যে যখন নীল নদের ক্যাফেতে কি হয়েছে, নীল নদের ক্যাফেতে যখন লেখক বসতেন, লেখকের সঙ্গে কেউ বসতে চাইতো না, কিন্তু লেখক একে ওকে ডেকে এনে আড্ডা দেওয়া করাতেন। এবং সেই প্রসঙ্গ ধরে আরেকটা জিনিস দেখতে পেয়েছিলাম, যে আড্ডার মূল স্ট্রেংথ কজন, 10 জন। এবং সেই 10 জনের মধ্যে 10 জন প্রত্যেক সময় বা প্রত্যেক আড্ডাতে কিন্তু উপস্থিত থাকতে পারতেন না। সেই সূত্র ধরে আরো একটা তথ্য পেয়েছিলাম, যে নিয়মিত কতজন উপস্থিত থাকতেন, নিয়মিত অল্টারনেটিভ ভাবে 5 থেকে 7 জন নিয়মিত উপস্থিত থাকতেন। এবং এই নীল নদের সঙ্গে সেমিরামিসের যে আড্ডা বা ক্যাফে, সেই ক্যাফের যে একটি তুলনা, যে তিনি নীল নদের ক্যাফেতে গিয়ে উত্তর পূর্ব কোণে বসতেন, আর এখানে প্রথম তুলনাতেই কি বলছে, দক্ষিণ পশ্চিম কোণে বসতেন। এবং আড্ডার সদস্যরা যারা নীল নদের ক্যাফেতে থাকতেন, তারা কিন্তু এই সেমিরামিসের ক্যাফের লোকজনদেরকে কিন্তু বিলকুল চেনেন না, মানে কিচ্ছু জানেন না। এরা বলছে এরা হচ্ছে চ্যাংড়ার দল। এরা কি করে, এরা কলেজে পড়ে, রাজনীতি সম্পর্কে এদের কিন্তু বিশাল একটা আকর্ষণ রয়েছে, সেটা আমরা বুঝতেই পারি। আর কি রয়েছে দেখো, এরা কি করে, এরা হচ্ছে কেরানিগিরি করে, এবং এরা হচ্ছে বেকার যুবক।
বেকার যুবক, কিন্তু এরা কি করে, এরা হচ্ছে ইন্স্যুরেন্সের যে এজেন্ট, সেই এজেন্টের মতো একটা কাজ করে, কিন্তু তার অর্থ কি বেকারই, মানে এরা বেসিক্যালি বেকার। কিন্তু এদের বিষয়বস্তু অনেক রকম। এরা খুব ভালো কিছু যে আলোচনা করতে পারে সবসময় তা কিন্তু নয়। এরা বেশিরভাগ আমরা যাকে বলি পিএনপিসি, মানে হচ্ছে সমালোচনা করা, এরাও সেই সমালোচকদের মধ্যেই পড়ে, এরাও সমালোচনাই করে। এদের বিষয়বস্তুগুলি হয় রাজনীতির ওপর ভিত্তি করে, আর হয় কোন পাশার বউ কোন মিনিস্টারের সঙ্গে পালিয়ে গেছে তার বোনপোর জন্য, এবং বোনপোকে একটা ভালো নকরি বা ভালো চাকরি পাইয়ে দেওয়ার জন্য। মানে রাজনীতিটা কতটা নোংরা সেই দিকটাও কিন্তু কোথাও গিয়ে কিন্তু ধরা পড়েছে এখানে, বা লেখকে সৈয়দ মুস্তাফা আলীর যে নীল নদের যে গদ্য, তার যে অন্তর্ভুক্ত আড্ডা নামক গদ্যতে এটা কিন্তু ধরা পড়েছে যে রাজনীতি করতে গেলে তারা যে কতটা সুযোগ সন্ধানী সেই বিষয়টাও কিন্তু কোথাও কি একটা ধরা পড়েছে এখানে। আর কি, এরা হচ্ছে সমালোচনা করে কাকে নিয়ে, সেই পাঠককে নিয়ে কিন্তু নয়, তারা প্রকাশককে নিয়ে আলোচনা করেন। কারণ প্রকাশক কি করে, প্রকাশক হচ্ছে 1000-এর নাম করে 3000 বই ছাপিয়ে নেন, এবং বইটা যখন ছাপানো হয়ে যায় তখন নিশ্চয়ই বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয়। তখন কিন্তু কি হয়, বেশ কিছুটা কিন্তু বেশি করে মুনাফা হয়ে যায়। কার মুনাফা হয়ে যায়? সেই লোকটির, যে লোকটি 1000 কপি হচ্ছে বানাতে বলেছিল, কিন্তু 3000 কপি বানিয়েছে, সেই সমালোচকের, সেই প্রকাশকের লোকটির কিন্তু লাভ হয়ে যায় এক্ষেত্রে। এবং যদি ক্ষতি হয় কারোর, তাহলে সেই সংস্থার ক্ষতি হয়, সেই সংস্থা তাকে বানাতে দিয়েছিল। এবং আর দেখতে পাওয়া যায় যে এই যে মিশরের তথা তাব্বতের যে সব গুজব এবং গরম গরম খবর, সেই খবরগুলোর যে কথাবার্তা, সেগুলো কাদের মুখ দিয়ে শোনা যায়? সেই কেরানিগিরি করা, সেই বেকার ব্যক্তিদের সঙ্গে কিন্তু এদের একটা ভালো সংযোগ রয়েছে। এরা কিন্তু সেই বেকার যুবকরা, তারা কি করে, তারা এই সেমিরামিস ক্যাফেতে আসেন এবং মিশরের তথা তাব্বত দুনিয়ার, মানে সমগ্র দুনিয়ার কোথায় কি হচ্ছে, কোথায় কি হচ্ছে না, কোথায় কি উজ্জ্ব করা রাখা হয়েছে, এই সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করেন। এবং তাতে কথাবার্তা আর হাবভাব, তা দেখলেই আর কোনো সন্দেহ থাকে না যে প্রত্যেকের সামনে একটা অদৃশ্য, যেটা দেখতে পাওয়া যায় না, অদৃশ্য একটি কি রয়েছে, এবং অশ্রুত, যেটা শোনাও যায় না, টেলিপ্রিন্টার আছে। যে টেলিপ্রিন্টারে করে খবর সম্প্রচারিত হয়। আর দেখো বলছে যে এই যে টেলিপ্রিন্টার, তারা জানিয়ে দিচ্ছে যে কোথায় গরম গরম খবর, সেই সমস্ত খবর আলোচনা হচ্ছে সেই ক্যাফেতে বসে। আবার তো কিন্তু যখন এই ক্যাফে থেকে লেখক বাড়ির পথে বা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে, তখন কিন্তু সে বুঝতে পেরে যাবে যে এই টেলিপ্রিন্টারে যে খবর আসছে, সেগুলো কোন মূলত 3টে জায়গা থেকে আসছে। তার মধ্যে রয়েছে হচ্ছে রাশিয়ার বেরিয়া, জার্মানির হিমালয় এবং কলকাতার টেগার্ট। এই 3টে জায়গা থেকে সেই গরম খবরগুলো আসছে, এবং গরম খবরগুলো কে বলছে? সেই সেমিরামিস ক্যাফেতে বসে সেই যুবক যে রয়েছে, যে হচ্ছে বেকার, সে কিন্তু বুঝতে পেরে যাবে
লেখক কিন্তু বুঝতে পেরে যাবে যে কারা এই টপিকগুলো ওদেরকে দিচ্ছে এবং ওরা তখন সম্প্রচার করছে। রোজ বাড়ি ফেরার সময় আপনি তাজ্জব মানবেন, মানে অবাক হতেই হবে। এদের সাহায্য ছাড়া মিশর তথা দুনিয়ার বাদবাকি সরকারগুলো চলছে কি করে? মানে এই যে ছেলেগুলো, যে ছোকরাগুলো গরম গরম খবর চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, এরা ছাড়া মিশরের যে ক্ষুদ্রতম দুনিয়া, সেই দুনিয়ার যে সরকার রয়েছে, সেই সরকার চলছে কি করে? সরি, দেখো আর বলছে এই যে যখন লেখক বাড়ি ফেরার সময় যাচ্ছে, তখন বাড়ি ফেরার সময় বলছে, দেখো একটা মন্তব্য করেছে এখানে যে মিশর তথা দুনিয়ার বাদবাকি সরকারগুলো চলছে কি করে। মানে এই যে খবরগুলো চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, ফলে সম্প্রচারিত বেশি করে হচ্ছে, ফলে তখনই কিন্তু সরকার চলছে। কিন্তু আপনার মনে আর কোনো সন্দেহের অবকাশ থাকবে না, আর কোনো সন্দেহই থাকবে না যে এদের যদি মস্কো বা বার্লিন, লন্ডন, দিল্লি বড় কর্তা বানাতে হয়, মানে এই ছেলেগুলোকে, ছোকরাগুলোকে, যারা হচ্ছে চ্যাংড়ার দল, তাদেরকে যদি বড় বড় যে দেশগুলো রয়েছে, মস্কো একটা দেশের নাম, বার্লিন মানে দেশ বা জায়গার নাম, তারা কি করছে, মানে কোনো অবকাশ থাকবে না, আপনার মনে কোনো সন্দেহের কোনো অবকাশ থাকবে না, সন্দেহই থাকবে না যে এই ছোকরাগুলোকে, যারা হট খবর বা হট টপিক সম্প্রচারণে সব থেকে ব্যস্ত, এদেরকে যদি বড় বাবু বা বড় কর্তা বানিয়ে দেওয়া হয়, তবে দুনিয়ার সমস্যার সাকুল্য সমাধান এক লহমায় হয়ে যাবে। তাহলে কি হবে? এক লহমায়, 1 মিনিটেই সব সমস্যার কিন্তু সমাধান হয়ে যেতে পারে। কোন দেশগুলোর বড় কর্তা বানাতে হবে? মস্কো, বার্লিন, লন্ডন আর দিল্লি, এই 4টে জায়গার। আর বলছে, দেখো বলছে, মনে মনে বলবেন, হায় দুনিয়া, তুমি জানছো না তুমি কি হারাচ্ছ। আর এটাই বলবে যে তুমি এদেরকে যদি বড়কর্তা না বানানো হয়, তাহলে বোঝাবে এটাই যে তুমি কি হারাচ্ছ, তুমি সেটা কোনোদিন বুঝতে পারছো না। মানে এরা যে কত বড় বা কত বড় মাপের একজন শিল্পী, সেই শিল্পীর একটা ব্যঙ্গ রসাত্মক ভাবেই যেন কবি এখানে বলেছেন যে এরা যখন একটা টপিক পাচ্ছে, এরা সেই টপিকটা নিয়ে এমনভাবে আলোচনা করছে, তাই বলছে যে এদেরকে যদি বড়বাবু করে দেওয়া হয়, তাহলে কি হবে? তাহলে সেই সরকারটাও দারুণভাবে চলবে। আর সরকারের যদি কোনো প্রবলেম না থাকে, সাধারণ মানুষেরও বিভিন্ন সমস্যার সমাধান করতে কিন্তু 1 মিনিটও টাইম লাগবে না, মানে খুব কম সময় লাগবে। তাই বলছে, হায় দুনিয়া, তুমি জানতেই পারছো না তুমি কাকে হারিয়ে ফেলছো, কি হারিয়ে ফেলছো। মানে এরা কত বড় বড় এক একজন যে রত্ন, সেটা তুমি জানতেও পারছো না, ধরতেও পারছো না। তাই এখানে এতটা অবধি আজকে আমরা পড়লাম। তো তোমাদের কোথাও কোনো অসুবিধা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো।